বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী, পড়ে শোনাচ্ছি শঙ্করসন রায় গল্প পলাশ। শালবনের মধ্য দিয়ে হাঁটছিল পারমিতা ও সঞ্জয়। রাঙা কাঁকড়ে ছাওয়া আঁকাবাঁকা পায়ে চলা পথ তাদের দুজনের মনের রঙেই বুঝি রঙিন হয়ে উঠেছে। শাল গাছগুলো ঋজুতার শীর্ষে নবদ্গত পাতাগুলো নীল আকাশের পটভূমিকায় যেন সবুজের আলপনা আঁকছে। শাল গাছগুলোর ফাঁকে ফাঁকে পাতার সাজ কষিয়ে দাঁড়িয়ে আছে মহুয়া গাছ। রসালো ফুলগুলি মাটির আকর্ষণে টুপটাপ করে ঝরে পড়ছে। তাদের মদির গন্ধে বসন্তের বাতাস ভারী হয়ে উঠেছে। এই গন্ধে অবগাহন করছে পারমিতা ও সঞ্জয়ের মন। দুজনের সম্মিলিত অস্তিত্ব বোধ আলো ঝলমল বনের সবুজ বিস্তারে ছড়িয়ে পড়ছে। পথ এঁকে বেঁকে একটি টিলার নিচে যেখানে এসে হঠাৎ শেষ হয়েছে, সেখানে কতকগুলি পলাশ গাছ শূন্যে যেন বসন্তের রঙিন ধ্বজা উড়িয়ে দাঁড়িয়ে আছে। রক্তিম ফুলে গাছগুলি ভরে গেছে, সবুজ পাতাগুলির ফাঁকে ফাঁকে যেন আগুন লেগেছে। থমকে দাঁড়ায় সঞ্জয় ও পারমিতা। পলাশ ফুলের সমারোহের দিকে দুজনে চেয়ে থাকে নির্নিমিষে। দুজনের মনের মাধুরী মন্থন করে যেন এই আশ্চর্য পলাশ রঙিন সন্ধ্যার সৃষ্টি। নতুন বিয়ে হয়েছে ওদের। বিয়ের পর কলকাতার ইটকাঠে গড়া কৃত্রিম পরিবেশে দুজনের মনই হাঁপিয়ে উঠেছিল। যে নিবিড়তম মিলন খুঁজছিল ওরা, পরস্পরের সান্নিধ্যের মধ্যে দিয়ে তা যেন অসম্পূর্ণ থেকে যাচ্ছিল। দুজনে দুজনের কাছে পুরোপুরি ধরা দিতে পারছিল না। অবশেষে পারমিতা সঞ্জয়কে বলল, চলো না কোথাও যাই আমরা, এ শহর ছেড়ে বেশ কিছু দূরে, যেখানে লোকজনের ভিড় নেই। সঞ্জয় তো তাই চায়, কিন্তু যাবে কি করে? সামান্য কেরানির চাকরি করে সে, আর্থিক সঙ্গতি তো তার নেই। সঞ্জয়কে চুপ করে থাকতে দেখে পারমিতা বলল, কি গো চুপ করে রইলে যে? সঞ্জয় বলল, যেতে তো আমিও চাই মিতা, কিন্তু। পারমিতা বুদ্ধিমতী মেয়ে, সে বুঝতে পারল সঞ্জয় কি বলতে চায়। ক্লিষ্ট হাসি হেসে সে বলল, আমার খেয়াল ছিল না। না হয় এই ইটের পাজার মধ্যেই আমাদের স্বর্গ গড়ে তুলব, কাজ নেই কোথাও গিয়ে। সঞ্জয় মনে মনে রীতিমতো ব্যথিত বোধ করে। চুপ করে বসে থাকে সে মুখ নিচু করে। তার কাঁধে হাত রেখে পারমিতা বলল, কষ্ট পেলে গো? সঞ্জয় মুখ তুলে তাকায়। নিবিড় দৃষ্টিতে দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে থাকে খানিকক্ষণ। পারমিতা বলল, সুদূরের পিয়াসী আমরা, কিন্তু ভুলে যাই কক্ষে মধ্যে রুদ্ধ দুয়ার। গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসে সঞ্জয় বলল, না, দুয়ার খোলাই আছে। শোনো মিতা, সামান্য কিছু পুঁজি আছে আমার, সময় অসময় যদি দরকার হয় তার জন্য রেখে দিয়েছিলাম। ওটা না হয় নাই খরচ করলে, হঠাৎ কখন কি দরকার হয়ে পড়তে পারে। এর চেয়ে বড় দরকার আমাদের জীবনে আর আসবে না মিতা। পারমিতার কিছু বলে না, শুধু সঞ্জয়ের দিকে স্নিগ্ধ চোখে চেয়ে থাকে। তারপর তারা চলে এসেছে কলকাতা থেকে অনতিদূরে সিংভূম জেলার এই ছোট্ট শহরটিতে। মাত্র দিন 15 জন্য শহরটির প্রান্তে ছোট্ট একটি বাড়ি ভাড়া করেছে তারা। সঞ্জয়ের স্বল্প সঞ্চয়টুকু দিয়ে এর বেশি অবকাশ যাপনের সাধ্য নেই তাদের। পরিমিত অবকাশ হয়তো দেখতে দেখতে ফুরিয়ে যাবে, কিন্তু অপরিমেয় আনন্দের মধ্যে অবগাহন করে দুজনের মন। দুজনে দুজনকে নতুন করে আবিষ্কার করে যেন মহুয়া ফুলের গন্ধে ভরা মুহূর্তগুলির মধ্যে। বিয়ের 6 মাস বাদে এই প্রথম যেন দুজনে দুজনের কাছে পুরোপুরি ধরা দিতে পারল। শালের মঞ্জরির শুভ্রতায়, আমলকির সবুজ পাতায়, স্পন্দিত সন্ধ্যার সোনালি আলোয় দুজনের পরিপূর্ণ মিলনের স্বাক্ষর ভাস্বর হয়ে উঠেছিল। কিন্তু সেদিন সন্ধ্যায় পুষ্পিত পলাশের রঙের মধ্যেই তারা তাদের মনের রঙকে যেন খুঁজে পেল। তাদের মিলনের রক্তরাগ পলাশের স্তবকে স্তবকে ফুটে উঠেছিল যেন। ছুটি শেষ হয়, কলকাতায় ফিরে আসে ওরা। রওনা হওয়ার আগের দিন সন্ধেবেলা সেই পলাশ গাছ থেকে কতগুলি ফুল তুলে আনে পারমিতা। ফুলগুলি তাদের বিয়ের পর তোলা ছবির অ্যালবামের পাতাগুলোর ফাঁকে ফাঁকে গুজে রাখে। কলকাতায় ফিরে এসে পারমিতার মনে হলো তারা যেন তাদের জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলিকে ফেলে এসেছে সিংভূম জেলার ছোট্ট শহরটিতে। কলকাতাকে এমন বিবর্ণ বিরস আগে কখনো মনে হয়নি। সঞ্জয় এসে বলল, আবার কবে যাব গো? সঞ্জয়ের বুক চিরে গভীর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে কিছু বলতে পারে না। একঘেয়ে বিরস কর্মজীবন, ক্লান্তিতে নুয়ে পড়ে দিনান্তে সঞ্জয় যখন ঘরে ফেরে, পারমিতা তার মধ্যে তাকে যেন খুঁজে পায় না। পলাশ রঙের সন্ধ্যাগুলো যেন স্বপ্নের মতো মনে হয় তাদের। হারানো দিগন্তের মধ্যে অবাস্তব একটি স্বর্ণলেখা।
তাদের মিলনের মধু মুহূর্তগুলো কি সেই সব দিনের সঙ্গে সঙ্গে ফুরিয়ে গেল? পলাশের রঙে রাঙানো অস্তিত্ব বিবর্ণ দৈনন্দিনতার মধ্যে রং হারালো। তবু মাঝে মাঝে ওরা স্বপ্ন দেখে। সঞ্জয় বলে, আবার আমরা যাব মিতা, দেখো তুমি, আবার তোমাকে নিয়ে সেই পলাশ গাছের সামনে গিয়ে দাঁড়াবো। পারমিতা ব্যাকুল স্বরে বলে, যাবো বই কি, যে করেই হোক যাবো আরেকটি বার। সঞ্জয় ভাবে, কবে পারবে যেতে? সামান্য চাকরি, স্বল্পতম সঞ্চয় তো নেই। সেদিন সারাদিন পারমিতার মনটা খারাপ হয়েছিল, কারণটা সে নিজেই বুঝতে পারছিল না। সঞ্জয় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তার সমস্ত মন জুড়ে নিরালম্ব শূন্যতাবোধ। বিকেলবেলায় গা ধুয়ে চুল বেঁধে বাইরের ঘরে জানালার ধারে বসে তাদের বিয়ের পর তোলা ছবির অ্যালবামের পাতাগুলো ওল্টাচ্ছিল। পাতাগুলোর ফাঁকে ফাঁকে পলাশের শুকনো পাপড়িগুলি ছিল। সেই তাজা লাল রং বিশুদ্ধ বিবর্ণতার মধ্যে মিলিয়ে গেছে। তবু একাগ্র দৃষ্টিতে পাপড়িগুলোর দিকে চেয়ে থাকে সে, যেন সে হারিয়ে যাওয়া রঙকে খুঁজতে থাকে, খুঁজে পায় যেন। সেই রঙিন স্বপ্নময় মুহূর্তগুলি তার চোখের সামনে যেন পুনরুজ্জীবিত হয়ে ওঠে। সম্বিত ফিরল তার সঞ্জয়ের আহ্বানে। চমকে চোখ তুলে দেখল সঞ্জয় দাঁড়িয়ে আছে শুকনো বিবর্ণ মুখে। অতলান্ত বেদনার্ত দৃষ্টিতে চেয়ে থাকা তার চোখ দুটির দিকে তাকাতে পারমিতার বুকের ভেতরটা মুচড়ে ওঠে। সে উঠে এসে সঞ্জয়ের বুকের কাছে ঘন হয়ে দাঁড়িয়ে ব্যাকুল কণ্ঠে বলে, কি হয়েছে গো তোমার? অস্ফুট কম্পিত স্বরে সঞ্জয় জবাব দিল, আমার ছাঁটাইয়ের নোটিশ এসে গেছে, শুধু আমার নয়, আরও 20 জনের। পারমিতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। নিমেষে তার পলাশ রঙিন স্বপ্নঘর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সঞ্জয়ের বন্ধু নীরেন সঞ্জয়ের চাকরি যাওয়ার খবর পেয়ে তার কাছে এসে বলল, এ তোর সাপে বড় হলো, আয় আমার সঙ্গে আমার ব্যবসাতে লেগে যা। নীরেন লোহালক্করের ব্যবসা করে। তার অনেক দিন থেকে আগ্রহ ছিল সঞ্জয়কে তার ওয়ার্কিং পার্টনার করে নেবার। সঞ্জয় কিন্তু গা করেনি। নির্ঝঞ্ঝাট চাকরি ছাড়তে তার যথেষ্ট আপত্তি ছিল, কিন্তু এখন চাকরির বৃন্তচ্যুত হয়ে নীরেনের প্রস্তাব অগ্রাহ্য করবার মতো শক্তি নেই তার। নীরেনের সঙ্গে ব্যবসাতে লেগে যায় সঞ্জয়। নীরেনের মূলধন ও তার কর্মদক্ষতা দুয়ে মিলে আশ্চর্য রকম সাফল্য আনে। সঞ্জয় এতটা ভাবেনি। বছর না ঘুরতে মোটা মুনাফা হাতে এলো। টাকা রাশিকৃত কাঁচা টাকা। ধীরে ধীরে টাকার নেশায় পেয়ে বসে সঞ্জয়কে। তার প্রতিদিনের অস্তিত্বকে গ্রাস করে মুনাফার লালসা। টাকার শিকারে লেগে যায় সঞ্জয়। টাকা ছাড়ার কোনো দিকে মন দেওয়ার অবসর নেই তার, পারমিতার দিকেও না। পারমিতা বুঝতে পারে সহস্র অভাব অনটনের মধ্যেও যে রং তাদের যুগল অস্তিত্বের প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে দিত, আর্থিক সচ্ছলতার মধ্যে তা হারিয়ে গেছে। নিশ্চিহ্ন সেই রঙের স্মৃতিটুকু কোনো অসতর্ক মুহূর্তেও সঞ্জয়ের মনকে উন্মানা করে তোলে না। টাকা আনা পাইয়ের জগতে দিশেহারা সঞ্জয়। পারমিতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বুক চাপা শূন্যতা বোধ থেকে নিজেকে মুক্ত করবার জন্য পারমিতা ঘরের কোণে ছেড়ে বেরিয়ে আসে। ক্লাবে ক্লাবে আনাগোনা শুরু হয় তার। সঞ্জয় টাকার নেশার মতো ক্লাবের নেশা পেয়ে বসে পারমিতাকে। সেদিন বিজনেস ম্যাগনেটদের একটা বড় গার্ডেন পার্টিতে সস্ত্রীক যোগ দেবার আমন্ত্রণ পেল সঞ্জয়। নিমন্ত্রণ যখন পেল তখন আর বিশেষ সময় নেই। তাড়াতাড়ি গাড়ি হাঁকিয়ে বাড়িতে এলো সে। বাড়িতে এসে শুনল যে পারমিতা বেরিয়ে গেছে। আচমকা মনে মনে একটা ধাক্কা খেলো সে। চাকরকে জিজ্ঞাসা করলো, কোথায় গেছেন? চাকর জবাব দিল, তা তো বলে যাননি, রোজই যান, ফিরতে 9টা-10টা বেজে যায়। সঞ্জয় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তাদের শোবার ঘরের শূন্যতার মাঝখানে। ড্রেসিং টেবিলের সামনে গদিমোড়া টুলটির ওপর পারমিতার পরনের একটা আটপৌরে শাড়ি লুটোচ্ছে। তার দিকে সে চেয়ে থাকে উদ্ভ্রান্তের মতো। বছর 5 কেটে গেল। সঞ্জয় রিজেন্ট পার্কে ছোটোখাটো সুন্দর একটা বাড়ি করেছে। গাড়ি কিনেছে, ক্রাইসলারের লেটেস্ট মডেল। বাড়ির সামনে সুন্দর ফুলের বাগান, অভিজ্ঞ মালির হাতে রচনা। কিন্তু বাগানের দিকে নজর দেবার অবসর নেই সঞ্জয় বা পারমিতার। সঞ্জয় ব্যস্ত তার ব্যবসা নিয়ে, পারমিতা তার নতুন গড়ে তোলা ইভস ক্লাব নিয়ে। সকালে প্রাতরাশ খেয়ে দুজনে বেরিয়ে পড়ে। ফিরতে অনেক রাত হয় দুজনেরই। দুপুরও রাত্রে খাওয়া দাওয়া দুজনেই বাইরে সারে। এক মুহূর্তও ফুরসত নেই দুজনের কারুরই। সেদিন রবিবার।
সকালবেলা পারমিতার কি খেয়াল হলো, সে গোছাতে বসলো তাদের শোবার ঘরটা। রকিং চেয়ারে বসে খবরের কাগজ পড়তে পড়তে সঞ্জয় আর চোখে পারমিতার দিকে চেয়ে বলল, আজ তোমার ক্লাবে যাবে না? আলমারি খুলে শাড়িগুলো গোছাতে গোছাতে পারমিতা বলল, না ভালো লাগছে না। ইস, কী রকম সব এলোমেলো হয়ে গেছে দেখেছো? চাকরগুলো হচ্ছে সব এক একটা অকর্মার ঢেকি। শাড়ির থাকের নিচে দুটো ছোট ড্রয়ার, তাদের একটা খুলতে ধুলোবালি জমা একরাশ কাগজপত্র আত্মপ্রকাশ করে। মুখ বিকৃত করে কাগজগুলো ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ পুরনো একটা অ্যালবাম পারমিতার হাতে এলো। তাদের বিয়ের পর প্রথম তোলা ছবিগুলোর অ্যালবামটি যে এমনি অনাদৃতভাবে ড্রয়ারটির মধ্যে এতদিন পড়েছিল, খেয়ালও করেনি সে গত 5 বছরের মধ্যে একদিনও। একটা অব্যক্ত বেদনায় তার বুকের ভেতরটা মুচড়ে ওঠে। আলমারি খোলাই পড়ে থাকে। সঞ্জয়ের সামনে একটা চেয়ারে বসে পড়ে অ্যালবামের পাতাগুলো একের পর এক উল্টে যায় পারমিতা। বিস্তৃত পার অতীতের অন্ধকার গর্ত থেকে বেরিয়ে আসতে থাকে নানান রঙে রঙিন সেসব দিন। পারমিতার হাত কাঁপে। হঠাৎ একরাশ শুকনো পলাশ ফুলের পাপড়ি অ্যালবামের পাতাগুলোর ফাঁক থেকে বেরিয়ে এসে মোজাইক করা মেঝের ওপর ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময় চোখ তুলে তাকায় সঞ্জয়। তার দৃষ্টি আকর্ষণ করে ঝকঝকে মোজাইকের ওপর শুকনো পলাশের বিবর্ণতা। সিংভূমের সেই ছোট্ট শহরের শালবনের প্রান্তে, যেখানে পায়ে চলা পথটি শেষ হয়েছে ছোট টিলার নিচে, সেখানে কি সেই পলাশ গাছটি আজও দাঁড়িয়ে আছে তাদের দুজনের মনের রঙে রাঙানো মুহূর্তগুলোর স্বাক্ষর নিয়ে? সঞ্জয় পারমিতার মুখের দিকে তাকায়, দেখে জলে ভরে গেছে তার 2 চোখ।